এবার এই দুটো ডেড বডিকে আমি নিজেই কাঁধে করে নিয়ে গিয়ে ওই ট্রেন রাস্তার উপরে ফেলে দিয়ে আসবো। তারপর চলন্ত ট্রেনের তলায় ওরা পাকে দুলি পিষে শেষ হয়ে যাবে। তুই যে আমার বোন, তুই যে আমার ভাই, ভালোবাসি এত তোদের কে করে বোঝায়, আদর দিয়ে তোদের আমি মেরেছি যে তাই। এতদিন আমাদের ভালোবাসা সার্থক হয়েছে তাই না? কি হলো, তুমি মুখ ভার করে আছো কেন? তবে কি তুমি আমাদের বিয়েটা মেনে নিতে পারোনি? কথা বলো, কথা বলো লক্ষ্মীটি, কথা বলো। না মানে হ্যাঁ কথা বলছি। আসলে কি ব্যাপারটা কি জানো তো, মানে ব্যবসার কাজে এখানে অনেকদিন এসে গেছি, তাই তো বাড়ির লোকজন আত্মীয় পরিজন সবার কথা মনে করছে। তাছাড়া এই বিয়েতে তারা কত আনন্দ করতো, কত হই হুল্লোড় করতো। বুঝেছি সুরজ, বুঝেছি। তবে কি জানো, তোমার সঙ্গে অবাধ মেলামেশা করতে গিয়ে ভবিষ্যতের ভাবনা না ভেবে মনের সঙ্গে সঙ্গে তোমাকে আমার দেহটা দান করে ফেলেছি। তাই তো বাবা তড়িঘড়ি করে। তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ সুরজ, হ্যাঁ আমি তোমার সন্তানের মা হতে চাই। না না, হতে পারে না। এই বাচ্চা কখনো আমার হতে পারে না। এই পাহাড়ি এলাকায় বহু ছেলের সঙ্গে তোমার মেলামেশা, আমার মনে হয় তাদের ঔরসে কোনো। না না সুরজ, না, ও কথা তুমি বলো না সুরজ। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, তুমি আমার জীবনের প্রথম পুরুষ। তোমাকে ছাড়া কারোর কাছে আমার দেহ মন আমি বিলিয়ে দিইনি। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, এই সন্তান তোমার, এই রক্তপিণ্ড তোমার ভালোবাসার ফল। আজ আজ আমার ফুলশয্যা, আমার নারী জীবনে মধ্যম শ্রেষ্ঠ রাত। এইভাবে এই রাতকে তুমি বিষাক্ত রাত করে দিও না। আমি তোমার পায়ে, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। হ্যাঁ আমি তোমাকে বাঁচাতে পারি, তবে একটা শর্তে। মানে তোমার ওই পেটের বাচ্চাটাকে নার্সিং হোমে গিয়ে খালাস করে দিতে হবে। না না সুরজ, না, ও কথা তুমি বলো না সুরজ। আমি আমার জীবনের প্রথম সন্তানকে নষ্ট করে ফেলতে পারবো না। তার চেয়ে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। বেঁচে থেকে সন্তান শোক আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। শান্তি যেভাবে জেদ ধরে বসেছে, তার পেটের বাচ্চাটাকে সে নষ্ট করবে না। না না, এবার খেলাটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে। না মানে শান্তি, আমাকে তুমি ক্ষমা করো শান্তি। তোমার গায়ে হাতে আমি খুব অন্যায় করেছি। আমি কথা দিচ্ছি, তোমার গর্ভের সন্তান আমার ঔরসজাতক সন্তান বলে আমি মেনে নিলাম। আমি জানতাম সুরজ, আমি জানতাম তুমি তা মেনে নেবে। জানো সুরজ, তোমার ভালোবাসা আমার জীবনকে কানায় কানায় পূর্ণ করে দেবে। এই জানো,
জীবনের সন্তান হয়তো পুত্র সন্তানই হতে চলেছে। তাই? আর সে যখন আমাদের মাঝে এই পৃথিবীর আলো দেখবে, তখন তাকে কোলে নিয়ে আমি আদর করে গাইবো, সোনা রে সোনা চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। চোখের তারা তুই যে আমার হাজার তারা কল্পনা, তোকে যে দেখি মন হারা, বুকের জ্বালা জুড়া, আয় রে সোনা আয় রে। ওরে ও মানিক আমার, থাক না রে বুকে আমার, আয় রে কাছে আয় রে। সোনা রে ও সোনা, আমার সোনা। ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি ছোট ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। এই আশা যে পাবো বুকে, তুই যে আমার ভালোবাসা। এই আশা যে পাবো বুকে, তুই যে আমার ভালোবাসা। সোনা রে ও সোনা, আমার সোনা। সোনা রে ও সোনা, আমার সোনা। সোনা রে শান্তি, তুই তুই কোথায় গেলি মা? তুই কোথায় গেলি? তোর সাথে শেষ দেখা সেই রাতে। শান্তি, ওরে মা তুই কোথায় গেলি? চলে যাওয়ার সময় কেন তোর ঠিকানাটা আমাকে বলে গেলি না? ওরে মা, আমি তোর জন্য যে 25 বছর ধরে শুধু হাহাকার করে কাঁদছি রে মা, শুধু কাঁদছি। জানিস মা, জানিস ওই জনক রাজা যেমন তার সীতাকে খুঁজেছিল, তেমনি করে এক বুঘা কারণে তোর হতভাগ্য বাবা তোকে খুঁজছে রে মা, তোকে খুঁজছে। শান্তি, শান্তি। ও বাবু মশাইরা, ও মায়েরা, তোমরা কেউ আমার শান্তিকে দেখেছো? কেউ কি বলতে পারবে তার ঠিকানা? কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? উত্তর দিচ্ছ না কেন গো? বুঝেছি। এই পৃথিবীতে কোনো ঘর সংসারে শান্তি নেই। তুই কোথায় গেলি মা? আমাকে একা ফেলে তুই কোথায় গেলি? একবার এসে তোর বাবার খোঁজটা নিলি না কেন? শান্তি, দর্শকবৃন্দ, এটি আমারই লেখা একটি যাত্রাপালা, শেষ দেখা সেই রাতে। সামাজিক প্রেক্ষাপটে রচিত এটি একটি কাল্পনিক কাহিনী। আধুনিক সভ্য সমাজের আমরা প্রত্যেকেই এর এক একটি চরিত্র। সমাজের জন্ম লগ্ন থেকে চলছে শুধুই চক্রান্ত, যে চক্রান্তের শিকার আমাদের সুখ, শান্তি, আনন্দ, উচ্ছ্বাস, প্রেম, ভালোবাসা সবকিছুই। আচ্ছা, যে পাগল লোকটি শান্তির ঠিকানা খুঁজতে খুঁজতে এখনই এখান থেকে চলে গেল, তাকে কি কেউ আপনারা চেনেন না? তাই তো? তাহলে শুনুন সবাই।
ওই ভদ্রলোকের নাম সুখময় সেন, পাহাড়ি এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। শান্তি তার একমাত্র মেয়ে। শান্তি খুবই সুন্দরী, বুদ্ধিমতী। ওই শান্তিকে নিয়েই তো সুখময় বাবু গড়ে তুলেছিলেন তার সুখের সাম্রাজ্য। কিন্তু সুখ শান্তি যে বড়ই ক্ষণস্থায়ী। তাই তো সুখ শান্তির জীবনে ধেয়ে এলো ভয়ঙ্কর এক দুঃখের ঝড়। দুঃখের ঝড়ে সুখের জীবন থেকে হারিয়ে গেল শান্তি, শান্তিকে সুখ হারিয়ে সুখ হয়ে গেল পাগল। তাই তো পাগল সুখ খুঁজছে শান্তির ঠিকানা। এখন দেখুন কিভাবে সুখের জীবন থেকে হারিয়ে গেল শান্তি, যে শান্তি আমারই যাত্রা পালার নায়িকা। কি করছো? ছাড়ো, ছেড়ে দাও বলছি। কেন ভয় করছে? করবেই তো, পাহাড়ি সরু রাস্তা, কোলে খোকন সোনা, একটু এদিক ওদিক হলে পাহাড়ে পড়ে যাবো। না শান্তি না, আমি তোমাকে পড়ে যেতে দেবো না, কিছুতেই না। সুরজ? হ্যাঁ শান্তি, হ্যাঁ, মানে যতই বিপদ সংকুলক হোক না কেন, এই পাহাড়ি হিলের রাস্তায় সুরজ থাকতে তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে ঠিক এইভাবে আগলে ধরবো। তা আমি জানি, আর সেই জন্যই তো কলকাতার বিখ্যাত ব্যবসায়ীর একমাত্র ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে এই পাহাড়ি স্কুল মাস্টারের মেয়ে শান্তি। তোমার হাত ধরে এই পাহাড়ি পথে ঝর্ণার ধারে নিভৃতে নির্জনে কত মনের কথা বলেছি। তোমার কোলে মাথা রেখে দেখেছি কত রঙিন স্বপ্ন। আবার সেই স্বপ্ন তুমি বাস্তবে পরিণত করেছো, দিয়েছো স্ত্রীর স্বীকৃতি। আমাদের দুজনের মাঝে এসেছে এই নতুন অতিথি, আমার খোকন সোনা। এবার শুধু একটাই দাবি। হ্যাঁ সুরজ, তোমার হাত ধরে কলকাতায় গিয়ে মল্লিক বাড়ির বউ হব। মল্লিক বাড়ির বউ? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে বাবা, এখানে যখন এসে তোমাকে আমি বিয়ে করেছি, অবশ্যই আমি তোমাকে কলকাতা নিয়ে যাবোই। সে বিশ্বাস তোমার উপর আমার আছে। তাই তো তোমার আমার সীমাহীন ভালোবাসার স্মৃতি বিজড়িত এই টাইগার হিলের আকাশ বাতাস গাছপালা আর পবিত্র পাথর মাটিকে সাক্ষী রেখে আমার বলতে ইচ্ছে করছে, কি গো? ভালোবেসে এত ভরে যায় তোমারই পরশে এত রং যে ছড়ায়। ভালোবেসে এত ভরে যায় তোমারই পরশে এত রং যে ছড়ায়। ভাবিনি তুমি যে শুধু আমার ভালোবেসে এত ভরে যায় তোমারই পরশে এত রং যে ছড়ায়। সত্যি শান্তি, সত্যি তুমি শুধু আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছো। আমি কথা দিচ্ছি তোমার জীবন থাকতে, মানে আমার জীবন থাকতে তোমার ভালোবাসার অমর্যাদা আমি কখনোই করব না। সুরজ, তুমি জানো, তুমি তোমার দেহ মন দিয়ে আমার চঞ্চল মনের বা কামনা বাসনা পূরণ করেছো। এসেছে আমাদের নতুন অতিথি, কিন্তু এই নতুন অতিথি যে কি আমার জীবনে অশুভ গ্রহ, অভিজাতের কলঙ্ক, আমার পথের কাঁটা। কি বলছো তুমি? ওকে আমি না, তুমি
এসব কি বলছো? যা সত্যি আমি তাই বলছি। তাছাড়া তোমার মতো একটা অল্প শিক্ষিত পাহাড়ি মেয়ে কখনো মল্লিক বাড়ির বউ হতে পারে না। সুরজ! তাই তোমার এই গর্ভের সন্তানটাকে আমি না! আনতে। হ্যাঁ, এই শান্তি বেঁচে থাকতে তার সোনামানিকে সে কিছুতেই মরতে দেবে না। শান্তি স্বামী সংসার না পেলেও সে শুধু তার সন্তানকে বুকে নিয়ে বাঁচতে চায়। শোনো সুরজ, তুমি আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে আমাকে ঠকালেও আমার নারী জীবনে সবকিছু আমি তোমার কাছে উৎসর্গ করেছি। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আর তোমার সেই ভালোবাসা আমার মাতৃত্বকে কানায় কানায় পূর্ণ করে এই সোনামানিককে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তাই তাই আমার এই সোনামানিককে আমি কিছুতেই মরতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। কেন? দাঁড়াও পাহাড়ি সুন্দরী, তুমি আর তোমার এই গর্ভের সন্তানটা বেঁচে থাকলে না এই ভবিষ্যৎ সমাজে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই তো এখান থেকে চলে যাওয়ার আগে এবার বলছি বাচ্চাটাকে আমার হাতে তুলে দাও। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আমি কিছুতেই মরতে দেব না। শয়তান, জন্মদাতা বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে তোমার বিবেকে একটু বাঁচছে না। এই জন্মের জন্য দায়ী কে? শোনো সুরজ, তুমি আমার সন্তানকে বাঁচতে দাও, আমার সন্তানকে বাঁচতে দাও। এইবার বাচ্চাটাকে এই পাহাড়ের উঁচু থেকে আমি দূরে ছুড়ে ফেলবো। বাচ্চাটিকেও ভয় মারবেন না, ওকে আমার হাতে তুলে দিন। আমি একে গলা টিপে শেষ করে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। আপনার গাড়ির ড্রাইভার ডাকু মুসাফির। ঠিক আছে ঠিক আছে, বাচ্চাটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে খতম করে দে। এই জল্লাদ, আমি জানি তুমি শুধু ড্রাইভার নয়, তুমি কুখ্যাত খুনি। এই দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। দাও দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এসব মায়া বাড়িয়ে কোনো ফায়দা হবে না। আমি আমধারী দুনিয়ার আদমি আছে। হুজুর যখন একে সাবার করার হুকুম দিয়েছেন তখন একে আমি সাবার করবই, কেউ আটকাতে পারবে না। এই শাড়ি ওকে ছেড়ে দে, ছেড়ে দে। যাও যাও ডাকু মুসাফির, এখান থেকে চলে যাও। হুকুম হুজুর। এই অভাগিনী মায়ের হৃদয় নিংড়ে তার সন্তানকে এইভাবে তুমি নিয়ে যেও না। খোকা! হাসছো হাসছো, হেসে নাও নরপশু, হেসে নাও। দেখো, এই হাসি হবে তোমার মরণের মরণের। মহাপাপী কংস একদম মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। দৈবকীর সন্তান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিল, ঠিক তেমনি তুমিও মরবে সুরজ মল্লিক। দেখবে শয়তান, এইভাবে মাতৃ লাঞ্ছনার চরম প্রতিশোধ সে নেবেই নেবে। কিন্তু আকাশে চন্দ্র সূর্য উঠবে না পাহাড়ের উপরে। চলে এসো আমার সঙ্গে। হ্যাঁ, তুমি আর তোমার সন্তানটা বেঁচে থাকার কোনো উপায় আর নেই। আমি তোমাকে এই উঁচু জায়গার হিলের থেকে মরণ গর্তে ছুড়ে ফেলে দেবো। চলে এসো। দূর থেকে দেখলাম পাহাড়ের উপর থেকে একটি মেয়ে গড়িয়ে গড়িয়ে এই ঝর্ণার কাছে আছাড় খেয়ে পড়লো। কিন্তু মেয়েটা গেল কোথায়? এখানে তো দেখতে পাচ্ছি না। তবে তবে ওকে আমি ভুল দেখলাম। না না না, আমি স্পষ্ট দেখেছি। আরে ওই তো সেই মেয়েটা, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। ঈশ্বর, তুমি কি করলে ঈশ্বর? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চারিদিকে অন্ধকার, আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে। কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলছি। একই তোমার সারা শরীরটা যে কত বিক্ষত, পাথর গায়ে কত রক্ত। কি আপনি? আপনার নাম? নাম বলে আমাকে চিনতে পারবে না মেয়ে। আমি আপনি
আপনি যেই হন, আপনি আমাকে বাঁচান। বাঁচাবাই তো, এই জন্য তো আমি এখানে ছুটে এসেছি। কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলছি। পিপাসায় আমার মুখটা শুকিয়ে যাচ্ছে। তুমি জল খাবে মেয়ে? তুমি এখানে একটু দাও, আমি এখনই জল নিয়ে আসছি। তুমি এখানে একটু দাও। এই না মেয়ে, এই যে জল খাও। কি শান্তি! সত্যি আপনি মানুষের মতো মানুষ। এ আর এমন কি করলাম? এখন চলো মি, তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, হাসপাতালে যা দেখছি তুমি খুব অসুস্থ। পাথরের বড় বড় চায়ের আঘাতে তোমার সারা শরীরটা গুরুতর আহত। আচ্ছা আচ্ছা, আপনি আমার একটা উপকার করে দিতে পারবেন? উপকার? হ্যাঁ, এখান থেকে একটু দূরে বসন্তপুর গ্রাম, ওখানে আমার বাড়ি। আমার বাবা সুখময় সেন ওখানে থাকে, আমাকে একটু পৌঁছে দিতে পারবেন? কিন্তু তার আগে তোমাকে হাসপাতালে ভর্তি করাটাই জরুরি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোমাকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার পর তোমার এই দুর্ঘটনার কথাটা অবশ্যই তোমার বাবার কাছে পৌঁছে দেবো। কিন্তু না, কোনো কিন্তু নয় মেয়ে, সময়ের কাজ সময় না করলে বিপদ বাড়ে। আচ্ছা, তোমার এই দুর্ঘটনাটা কি করে ঘটলো? সঙ্গে তোমার কে ছিল? ছিল ছিল আমার স্বামী। স্বামী? আর ছোট্ট খোকন সোনা। খোকন সোনা? তবে আমার সেই খোকন সোনার প্রাণ সংশয়। কি বলছেন? এতক্ষণে বেঁচে আছে কিনা আমি জানি না। আর আমার স্বামী মৃত্যুর মুখে তোমাকে ঠেলে ফেলে দিয়েছে। এরাই তো এই যুগের সব মেয়ে স্বামী স্বামী নয়, তারা তারা ভয়ঙ্কর জানোয়ার, তারা অন্ধকার জগতের আসামে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মেয়েরা শাখা সিঁদুর পরে স্বামীর কত মঙ্গল কামনা করে, মনে মনে আঁকে কত রঙের স্বপ্নের জাল। না না, আমি বলতে পারছি না, ভাষা হারিয়ে ফেলছি। সব নিয়তির দোষ, সব কপালের লেখা। হ্যালো হ্যালো, কে আপনি? আপনি কাকে ফোন করছেন? অ্যাম্বুলেন্সের মালিককে। অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স, তোমাকে হাসপাতালে ভর্তি করাতে হবে না? হাসপাতালে? হাসপাতালে তোমাকে ভর্তি করাতেই হবে। চলো চলো চলো, ওই তো ওই তো অ্যাম্বুলেন্স এসে গেছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। কোথায় কোথায় শান্তির দেহটা? মানে এই জায়গায় তো পড়ে থাকার কথা। না না, কোথায় গেল? তাহলে কি শেয়াল কুকুরে টেনে নিয়ে পালিয়ে গেছে? না না, এখানে থাকা নিরাপদ নয়। আমি আজ রাতে কলকাতায় ফিরে যাব। শান্তি, ওই তো শান্তির বাবা এদিকে আসছে। শান্তি আর তার নাতিকে খোঁজ করতে। না, আজ রাতে ভোরের ট্রেনে আমি কলকাতায় ফিরছি। শান্তি, শান্তি। ওই সুরজ ছেলেটা আমার মেয়ে শান্তি আর দাদু ভাইকে নিয়ে কোথায় যে এই পাহাড়ে বেড়াতে এলো আর ফিরে না দেখে আমি সারা রাত্রি ধরে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রভাত হয়ে গেছে, পাখির কলরব হবে, আর কিছুক্ষণ পরেই তো সূর্য উঠবে। দেখি তো, ওকে ওই তো দূরে দূরে এত সিঁদুরের দাগ কেন পাহাড়ে? তবে কে কি পুজো দিয়ে গেছে? আচ্ছা ভালো করে দেখি তো। এ কি না, এ কি এত এত চাপ চাপ রক্ত কেন? তবে কি আমার শান্তি? না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। শান্তি, দাদু হাসপাতালে যাওয়ার নাম করে ওকে সোজা তুলে নিয়ে এসেছে এই পতিতা পল্লীতে। ওকে পোষ মানাতে গঙ্গামাটিতে এবার মুখে পান গুঁজে এ পাড়ার বাঁধা অতিথিরা আসবে ওর ঘরে রাত কাটাতে। আর
মুঠো মুঠো টাকা ঢুকবে আমার সৈন্যকে। না মাসি না, তুমি আমাকে ছেড়ে দাও মাসি, তুমি আমাকে ছেড়ে দাও। থাকবো না, আমি আর এক মুহূর্তই নরকে থাকবো না। হয়তো যেতে দাও, যেতে ওই তো দাও। মেয়েটা কাঁদছে, গঙ্গা মাসি কাজ শুরু করে দিয়েছে। এবার সালে পোষ না মেনে যাবে কোথায়? মাসি চুপ! মাসি, কোনো কথা নয়, ভালো করে জেনে রাখ, কোনো মেয়ে যদি একবার এই পাড়ায় এই ঘরে ঢোকে, সে জীবনে কোনোদিন আর এখান থেকে পালাতে পারে না। এইসব তুমি কি বলছো মাসি? আরে মেয়ে, হ্যাঁ, যা বলছি আমি সব ঠিক। ঈশ্বর ঈশ্বর, এ কি অপরাধ আমি করেছিলাম? আমার বাবা গরিব স্কুল মাস্টার, এটাই কি আমার অপরাধ? স্বামীকে বিশ্বাস করে আমি পাহাড়ে বেড়াতে এসেছিলাম, এটাই কি আমার অপরাধ? স্বামী ছাড়া এই জীবনে আর অন্য কোনো পুরুষের মুখের দিকে তাকাবো না বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এটাই কি আমার অপরাধ? মাসি, ও মাসি, মাসি তুমি তো আমার মতো একটা মেয়ে, তুমি তো পাষাণ্য, তুমি আমাকে দয়া করো মাসি, তুমি আমাকে দয়া করো, আমি তোমার পায়ে ধরে বলছি। ওই ওঠ ওঠ বলছি, আমি এই বেশ্যা পাড়ার মাসি, আমার অন্তরে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। সবাই আমাকে দেখে ভয়ে কুকড়ে যায়, রাক্ষসী বলে গাল দেয়, আর আমি কিনা তোকে করবো দয়া? ওঠ! মারো মারো, যত খুশি আমাকে মারো, মেরে মেরে আমাকে শেষ করে ফেলো, তবু আমি থাকবো না, আমি কিছুতেই নরকে থাকবো না। রান্নাকাঠি বন্ধ রেখে অঙ্গ থেকে শার্ট পোশাক খুলে বাইজির পোশাক তোকে পরতে হবে, বোতল বোতল বন্ধ খেতে হবে, বাবুদের আতর মাখানো মুখে সোয়াগ করে চুমুকে তোকে রাতও কাটাতে হবে। হ্যাঁ, জোর করে আমি তোকে আমাদের এই লাইনে না না মাসি না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না মাসি। ও গো মাসি, আমি তুলসী তলার প্রদীপ, আমায় তুমি জলসা করে ঝাড়বাতি করে দিও না মাসি, আমি তোমার কাছে আমার লজ্জা ভিক্ষা চাইছি, তুমি আমাকে দয়া করো মাসি, তুমি আমাকে দয়া করো। শুনবো না, তোর কোনো কথাই আমি শুনবো না। সন্ধে উতরে গেছে সেই কখন, এখনই খদ্দেরদের লাইন লেগে যাবে, আর এই পাড়ার মালিক মদন লাল এসে যদি দেখে তোর ঘরে আমি বাবু ঢোকাতে পারিনি, তাহলে সে আমাকে আস্ত রাখবে না। না না মাসি না, আমি কিছুতেই মদ খাবো না, কিছুতেই ওই অসভ্য পোশাক পরবো না, আর কিছুতেই আমি পরপুরুষের ছায়া স্পর্শ করবো না, আমি মরবো তবু। শালি, তোর তেজ আমি ভেঙে দেবা। এবার বল, গঙ্গা মাসের কথা শুনবে, আমরা যা যা বলবো তা তা করবে। না না, কিছুতেই না। আবার সেই এক কথা, ঢের বেয়ারা মেয়ে দেখেছি, কিন্তু এইরকম বেয়ারা মেয়ে জীবনে দেখিনি। দাঁড়া ছুরি, তোর বেয়ারাগিরি আমি এখনই ছোটাচ্ছি। এইবার বল, আমাদের কথা তুই শুনবি? শুনবো শুনবো মাসি, শুনবো, খুব শুনবো। বলো মাসি বলো, আমার কি করতে হবে? তবে কি সাত পাল্টে মদ খেয়ে বাবুদের গলা জড়িয়ে ধরে? না, ওসব পরে করবে, আগে গঙ্গা মাসির কাছে ভালো করে নাচ গান শিখে পুরো দস্তর তোকে ফুটে ইলেকট্রিক কারেন্ট হতে হবে। বেশ, তাই হবে মদন লাল, তাই হবে। আজ থেকে পাহাড়ি গাঁয়ের মেয়ে শান্তি মরবে, জন্ম নেবে আর এক নতুন শান্তি।
হবো আমি পাড়ার মুখ্যি রানী। হাজার হাজার কামান্দ পুরুষেরা মৌমাছির মতো ভিড় জমাবে আমার চারপাশে। যৌবনের হাটে নিলাম হবে আমার নারীত্ব, সতীত্ব, অপরন্ত যৌবন। আর আমার পায়ের কাছে উপচে পড়বে দান খয়রাত আর বকশিসের পাহাড়। ডানা ভাঙা স্বপ্ন হারা পাখির মতো মুক্তির আকাশে আর আমার উড়ে যাওয়া হবে না। আমি ফাঁসির আসামির মতো কাঁদবো, এক রাজ বাবা কান্না। বাবা থাম বলছি, এত ভ্যানতারা আমার ভালো লাগে না। এবার আমার সঙ্গে কোমর দুলিয়ে তুই নাচ গান শুরু করবি। বেশ, তুমি শুরু করো মাসি, তুমি শুরু করো। জীবন যে স্মৃতির বোঝা, মুখের ভাষা শুধুই ব্যথা কেমন করে জানাই বলো না, বলো না, বলো না, বলো না। আমি নাচবো গাইবো শুধু গান, 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 আমি নাচবো। আমি গাইবো, আমি নাচবো, আমি গাইবো। পারো তো কাছে না, নেই তো কোনো অভিমান, নেই তো কোনো অভিমান। আমি নাচবো গাইবো শুধু গান, 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 আমি নাচবো গান। না না, দোহাই দাদা দোহাই, আমি তোমার সৎ ভাই বলে আমার ওপর তুমি এমন অবিচার করো না। আমি কোনো কথা শুনতে চাই না। ভালো কথাই বলছে, এই দলিলটা একটা সই করে দে। না, বলেছি তো মরবো তবু দলিলে সই করবো না। নীরজ, তুই আমার কথার অবাধ্য হচ্ছিস। তুই জানিস যে ছোটবেলা থেকে না আমি খুব দুষ্টু ছিলাম রে। এখনো বলছি, দে দলিলটাই সই করে দে। শোনো দাদা, বাবার সম্পত্তিতে তোমার যেমন অধিকার আছে, আমার আর আমার একমাত্র আদরের ছোট বোন যদনিরও সমান অধিকার আছে। তাই ওই দলিলে কিছুতেই সই করব না। তাই নাকি? তাহলে দেখ, মজাটা একবার ভালো করে দেখে নে কেমন করে সই করতে হয়।
শেষ, একদম শেষ। এরপর ওর বোন চাঁদিনী থেকে শেষ করতে পারলে ওদের ভাগের সম্পত্তি যে আমার হাতের মুঠোয় এসে যাবে। চাঁদিনী, তুমি কি করলে বড়দা? তুমি ছোটদাকে মেরে ফেললে। তোমার এই ঘটনার কথা আমি মুখ বুজে সইব না। সবাইকে চিৎকার করে বলে দেবো তুমি আমার দাদাকে। চাঁদেরও শেষ। এবার এই দুটো ডেড বডিকে আমি নিজেই কাঁধে করে নিয়ে গিয়ে ওই ট্রেন রাস্তার উপর ফেলে দিয়ে আসবো। তারপর চলন্ত ট্রেনের তলায় ওরা পাকিয়ে দুলি পিষে শেষ হয়ে যাবে। আমি আমার সম্পত্তির জন্য আমার নিজের ভাই বোনকে খুন করে ফেললাম। ওরে তুই যে আমার বোন, তুই যে আমার ভাই, ভালোবাসি এত তোদের কি করে বোঝাই। তুই যে আমার বোন, তুই যে আমার ভাই, ভালোবাসি এত তোদের কি করে বোঝাই। আদর দিয়ে তোদের আমি মেরেছি যে তাই। না না না, আজকে তোমার কথা শুনবো না, এমন দিনে ছেড়ে দেব সেটা ভেবো না। না না, যতই বলো তুমি পার পাবে না, না না যতই বলো তুমি পার পাবে না। এ হোলি এ হোলি এ হোলি 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 এ হোলি এ হোলি হোলি হোলি। না
হোলি হে হোলি হে হোলি 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 হে হোলি হে হোলি হে হোলি 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 হে হোলি হে হোলি হে হোলি 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 হে হোলি হে হোলি হে হোলি হোলি হোলি। কি হচ্ছে এখানে? এই সমস্ত বন্ধ করো, বন্ধ করো এই সমস্ত নাচগান, অসহ্য ন্যাস্টি, একেবারেই ন্যাস্টি। কি আপনি এখানে? এই কি অদ্ভুত তুমি? ইয়েস আমি। ছি ছি আইভি ছি, গায়ের মাটিতে পা দিয়ে তোমার যে এভাবে অধঃপতন ঘটবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার মানে তুমি বিখ্যাত জনসেবক ওই সূর্যস্বামী গোস্বামীর আদরের একমাত্র মেয়ে আইভি গোস্বামী। আর তুমি কিনা এই সমস্ত অশিক্ষিত ছেলেদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছো। সাবধান ভিডিও সাহেব, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে বাঙালির প্রিয় হোলি উৎসবের আনন্দে বাধা দিয়ে আপনি যা অন্যায় করেছেন তা ক্ষমার অযোগ্য। আর তা আমরা নীরবে মুখ বুজে সহ্য করেছি। শুধু আপনি এ এলাকার নতুন ভিডিও বলে, অন্য কেউ হলে কি করতে তুমি? সেটা চোখের সামনে দেখতে পেতেন। তবে শুনে রাখুন মিস্টার ব্যানার্জি, যে গায়ের মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে ডিউটি করতে এসেছেন তাদেরকে আপন ভেবে কাছে টেনে নিতে না পারেন তার জন্য দুঃখ নেই, কিন্তু তাদেরকে অপমান করলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। হোয়াট? ইয়েস মিস্টার ব্যানার্জি, প্রতি বছর হোলির দিনে এ গায়ের আবাল বৃদ্ধ বনিতা সবাই মেতে ওঠে হোলির উৎসবে। কারণ এ গায়ের হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই। ইউ ইয়ং ম্যান, হ্যাঁ, জাতপাতের বেড়া ভেঙে হোলি, দুর্গাপুজো, মহরম, ঈদ উৎসবে অংশ নেয় এ গায়ের হিন্দু মুসলমান সকল শ্রেণীর মানুষ। আর সেই সহজ সরল মানুষদের আপন করে নিয়ে হোলির উৎসবে যোগ দিয়ে আইভি দিদিমণি কোনো অপরাধ করেননি। রাজা হিরোগোরা ঠিক কথাই বলেছে। এরা তো কেউ জোর করে আমাকে এখানে টেনে আনেনি। এই গাঁ আর এই গায়ের মামাটি মানুষের ভালোবাসার টানেই আমি এখানে ছুটে এসেছি। আইভি, হ্যাঁ, এইভাবে এখানে ছুটে এসে হোলির আনন্দকে মাটি করে ওদেরকে অপমান করে তোমার সাজে না আর গজে। হ্যাঁ, আইভি তো ঠিক কথা বলেছে। এই গায়ের বেশিরভাগ মানুষ অশিক্ষিত হলেও আপনার মতো মানুষ, আপনার মতো প্রত্যেকের দেহের শিরায় উপশিরায় বইছে লাল রক্ত। আপনার মতো প্রত্যেকে মাতৃ জঠর থেকে দেখেছে পৃথিবীর মুখ। কি বিচিত্র এই রূপ জানো রাজা, আর সেই কারণে শহর থেকে দুদিনের জন্য তোমাদের মাঝে এসে যে ভালোবাসার ছোঁয়া পেয়েছি তা কখনো ভুলে যাওয়ার নয়। আইভি, তুমি বিশ্বাস করো অর্ঘজিৎ, তুমি বিশ্বাস করো, কলেজের ছুটিতে তোমার সঙ্গে এই বসন্তপুর গায়ে বেড়াতে এসে মনের অজান্তে কখন যে ভালোবেসে ফেলেছি। দিদিমণি, এই গায়ের পথ ঘাট গাছপালা পশু পাখি আর এই গায়ের সহজ সরল মানুষদের তা আমি নিজেই জানি না। থামো, আমাকে তুমি একদম বোকা বানানোর চেষ্টা করবে না আইভি। তুমি কি ভেবেছো তুমি এই গায়ের মানুষদেরকে ভালোবেসে আপন করেছো? না আইভি না, তুমি ভালোবেসেছো ওই লোফার স্কাউন্ডেল রাজাকে। মিস্টার ব্যানার্জি, কি ভেবেছো আমি কিছু খবর রাখি না তাই না? কিন্তু গোপন সূত্রে জানতে পেরেছি সেদিনের সেই ঘটনার পর থেকে তোমাদের দুজনের মেলামেশাটা বড্ড বেড়ে গেছে। আর যদি বেড়েই থাকে তাতে আপনার কি? রাজা, হ্যাঁ, সেদিন আপনি আর আইভি একসঙ্গে নদীর জলে সাঁতার কাটতে গিয়েছিলেন। হঠাৎ আইভি দিদিমণি সোদার মুখে পড়ে হারিয়ে গেল খরস্রোতা নদীর অথই জলে। আর ঠিক সেই সময়ে এই রাজা দেবদূতের পদ নদীতে ঝাঁপিয়ে পড়ে আমাকে উদ্ধার করেছে। কিন্তু তাই বলে এইভাবে হ্যাঁ, নিজের জীবন বিপন্ন করে যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমার প্রাণ রক্ষা করেছে তার সঙ্গে মেলামেশা করে প্রাণ খুলে দুটো কথা বলা কি আমার অপরাধ? কত শত আমি বুঝি না আইভি, ওই সূর্যস্বামী বাবু যখন তোমার দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে সে তো 100 বার। আপনার মতো দায়িত্বশীল মানুষ থাকতে আইভির এইভাবে এড়িয়ে চলাটা মোটেই ঠিক হয়নি। তার মানে কি বলতে চাও তুমি? আমি ওর বন্ধু হয়ে বলছি, নিশ্চিত মৃত্যু একটা অসহায় মেয়েকে গ্রাস করছে দেখেও দায়িত্বশীল যে মানুষটা নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে ওঠে তার মতো কাণ্ড জ্ঞানহীন মানুষের মুখে বড় বড় বলি সভা পায় না। হ্যাঁ, আমি বলি, কোথায় ছিল আপনার দায়িত্ব আর কর্তব্যবোধ? আপনার চোখের সামনে আইভি যখন নদীর জলে সাঁতার কাটতে গিয়ে হাবুডুবু খাচ্ছিল তখন তো আপনি আপনার প্রাণের মায়াটুকু ত্যাগ করে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। ওই রাজাই সেদিন নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছিল নদীর উত্তাল তরঙ্গে, উদ্ধার করেছিল আইভি দিদিমণিকে। আর আজ থেকে লোফার স্কাউন্ডেল বলে আপনি অপমান করছেন। এই অপমানটা আমি সুদে আসলে ফিরে দিতে পারতাম হিরো, কিন্তু না না রাজা না, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আইভি, 2-4 দিনের মধ্যে এই বসন্তপুর মামাটি মানুষের মায়া কাটিয়ে আইভি, আমাকে কলকাতায় ফিরে যেতে হবে। দিদিমণি, আমি জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা, আইভি, কিন্তু এই হৃদয়ের মাঝে আমি বন্দি করে নিয়ে যাব দিদিমণি, রাজা আর এ গায়ের সকল মানুষের মহান স্মৃতি।
আর ভালোবাসা। আইভি, ভালোবাসা আমাদের ভালোবাসার জল যে অনেক দূর গড়িয়েছে সেটা বুঝতে আর আমার বেশি বাকি নেই। আর সেই ভালোবাসার সেতু বন্ধনটাকে কিভাবে ভাঙতে হয় সেটাও আমার খুব ভালোভাবে জানা আছে। তাই তাই ওই সূর্য স্বামী বাবুকে বলে ওই ভিড় এই গায়ের প্রতি ভালোবাসার স্বপ্নকে আমি আমি এলাকার নতুন ভিডিও অর্ঘজিৎ ব্যানার্জি। শুনে রাখো, ছোট লোক গেঁয়ো ভূত আজ আমাকে অপমান করে হেনস্থা করে যে ভুল তোমরা করলে তার খেসারত তোমাদেরকে একদিন ঠিক দিতেই হবে। Yes! দুজনকেই বলছি, আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। আরে যাই যান, আপনার ওই চোখ সাগানিকে অন্য কেউ ভয় ফেলেও এই গায়ের ছেলে রাজা কখনো ভয় পায় না। ভুলে যাসনি রাজা, উনি এখানকার নতুন ভিডিও এই বসন্তপুর এলাকার সাধারণ মানুষের ভাগ্য বিধাতা। আজকের এই অপমানের বদলা নিতে যদি এই গায়ের খেটে খাওয়া মানুষদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করে তাহলে তাহলে এই গায়ের যুব শক্তি চুপ করে থাকবে না রাজা। বিশেষ করে আমি চুপ করে থাকতে পারবো না। তোদের সবাইকে নিয়ে আপসহীন লড়াই করবো রাজা। আর তাতে যদি সুরাহ না হয় এই গায়ের হাজার হাজার মানুষের গণ দরখাস্ত নিয়ে ওই ভিডিওকে অন্যত্র বদলি করার ব্যবস্থা করবো। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, পাজি ছুচু হারাম জাদা। আরে আমি নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট রাখাল দিচ্ছি, আর আমার সাথে কিনা মন্দবাজি। এই যে মানের জোর, তোমরা এখানে আছো দেখছি। সে তো দেখতেই পাচ্ছেন, তা কাকে গালাগালি দিচ্ছেন? প্রেসিডেন্ট বাবু। তোকে না ওইসব ইয়ের বাচ্চাদের বলে কিনা প্রেসিডেন্ট বাবুর গায়ে রং দেবো। আরে দিয়ে দেখ না একবার। প্রেসিডেন্ট বাবু, তাদের কিছু করতে গেলে তারা কিন্তু আপনাকে এটা কি হলো? এমন দিনে যা হওয়া উচিত তাই হলো। হয়তো ছেড়ে না, তোর আসকারেতেই কিন্তু এরা মাথায় উঠে বসেছে না। আমি থাকতে এসব চলবে না। এই তোরা ভেবেছিস কি নতুন ভিডিও কেউ পর্যন্ত অপমান করেছি? কেন? দরকার হলে আরো করবো। উনি আমাদের অসম্মান করেছেন। আরে বেশ করেছে। তোমরা হোলি খেলার নামে গ্রামের মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করবে, বৃন্দাবন নিয়ে কীর্তন চালাবে না। এসব চলবে না প্রেসিডেন্ট বাবু। কলি ভোর কলি একদম মেন সুইচে হাত। তোদের সাহস তো বলি বেছে বেছে সূর্য স্বামী গোস্বামীর মেয়ের সঙ্গে মিথ্যে কথা যারা বলেছে তারা মিথ্যে কথা বলেছে। হ্যাঁ মিথ্যে। আইভি দিদিমণিকে এ গায়ে আমরা আর 10টা মা বোনের মতোই দেখি। সে স্বেচ্ছায় আমাদের হোলির উৎসবে যোগ দিয়েছিল, কিন্তু এই নতুন ভিডিও সাহেব এসে নিশ্চয়ই বাধা দিয়েছে। হ্যাঁ, আরে দেবেই তো। ওই নতুন ভিডিও আইভি মেয়েটার হবু স্বামী, তাই তো তোদের সাথে মেলামেশাটা সহ্য করতে পারে। আমি সহ্য করতে পারিনি। আমি নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট রাখাল বিশ্বাস, আমি থাকতে নারী জাতির অসম্মান কোনোদিন মেনে নেব না। আপনি কি বলছেন? আমরা সমাজটাকে গোল্লায় নিয়ে যাচ্ছি। আরে যাদের ছায়া মারালে আমাদের স্নান করতে হয়, সেই সব বিধর্মীদের সঙ্গে নিয়ে তুমি হোলি খেলায় মেতে বলি রাজা, তোর আসকারাতে এই পবিত্র সনাতন ধর্ম আজ রসা তোলে যেতে বসেছে। তাই আমি থাকতেই এই হিন্দু সনাতন ধর্মকে কোনোদিন রসা তোলে যেতে দেব না। ধর্ম স্বাধীনতার 78 বছর পরেও ধর্ম নিয়ে খেলা। আমি এক সর্বার পাগল গো। এই পৃথিবীতে যাদের কেউ নেই, যাদের ঘর বাড়ি নেই, যাদের আত্মীয় স্বজন নেই, আমি তাদেরই মতো এক সর্বহারা পাগল। হ্যাঁ, তবে লোকে বলে আমাকে পাগলা বাবু। এখানে কেন? এই পথ চলতে চলতে ওই ধর্ম কথাটা কানে এলো, তাই তো বলতে এলাম গো। কি বলতে? ধর্ম বলেই পৃথিবীতে কিছু নেই গো। ধর্ম যদি থাকতো তাহলে অধর্মের জয়গান মানুষ গাইতো না। ন্যায় নীতি নিষ্ঠাকে আঁকড়ে ধরে মিথ্যে অধর্মের পায়ে মানুষ আজ নিজেকে বলি দিতে পারতো না। ধর্ম নেই বলে বিবেক মনুষ্যত্বের গলা টিপে ধরে ভাই ভাইয়ের বুকে, ছেলে বাবার বুকে, স্বামী স্ত্রীর বুকে ছুরি বসাতে পারতো না। নেই, কোথাও ধর্ম নেই জেন্টেলম্যান, কোথাও ধর্ম নেই। যুগ যন্ত্রণার স্বার্থের ঘূর্ণিপাকে ধর্ম আজ হারিয়ে গেছে গো।
যেমন হারিয়ে গেছে আমার শান্তি। শান্তি আমি আমি তাকে দীর্ঘ 25 বছর ধরে খুঁজছি গো, খুঁজছি। শান্তি? কে সেই শান্তি? আমার মেয়ে গো, আমার মেয়ে। সে ছিল, তার মুখে ছিল স্নিগ্ধ হাসি, সে ছিল ফুলের মতো পবিত্র, চাঁদের মতো নিষ্কলঙ্ক। এক মনোরম সন্ধ্যায় তার আমি ধর্মসাক্ষী রেখে বিয়ে দিয়েছিলাম। সে অগ্নি সাক্ষী রেখে সিঁদুরে সিঁদুর পড়েছিল, কিন্তু সিঁদুর নয়, রক্ত রক্ত রক্ত। ওই টাইগারের গায়ে সিঁদুরে চাপ চাপ রক্ত আমি দেখেছি। কি বিভৎস সেই রক্ত! আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার শান্তিকে দেখেছো? কেউ কি বলতে পারবে তার ঠিকানা? না, শান্তিকে আমরা দেখিনি। তবে শান্তি যদি কখনো খোঁজ পায়, নিশ্চয়ই আপনার ঠিকানা খোঁজ করে শান্তির ঠিকানা বলবো। চল রাজা চল, আজ আমরা বসন্তপুর গাঁ ঘুরে বেরিয়ে রং খেলবো। আমাদের কাছে হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নেই। প্রেসিডেন্ট বাবু যাই বলুক না কেন, ওরা আমাদের দলে আসবে, মন্দিরে যাবে, মসজিদে উঠবে, আমাদের হিন্দুদের সব অনুষ্ঠানে মাতামাতি করবে। কারোর কোনো বাধা আমরা মানবো না। জাতপাত নিয়ে মানুষ পৃথিবীতে আসেনি, এসেছে মানুষের অধিকার নিয়ে। সেই অধিকার কেড়ে নিয়ে জাতপাতের দোহাই দিয়ে এই প্রেসিডেন্ট বাবুর মতো কিছু ধর্মান্ধ মানুষরা এই সমাজটাকে কেড়ে নিয়ে যাচ্ছে অন্ধকারের পথে। তারা ভুলে যাচ্ছে মহাপুরুষের সেই অমৃত বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। তাই তো এই গায়ে হিন্দু মুসলমানের মিলন সেতু কেউ কোনোদিন ভেঙে দিতে পারবে না, কোনোদিন না। ঠিক বলেছো, ঠিক বলেছো জেন্টলম্যান, ঠিক বলেছো। কে হিন্দু কে মুসলমান, আমরা সবাই একই বিশ্বপিতার সন্তান। কিন্তু কিন্তু কিছু স্বার্থন্বেষী মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রামের মুখ থেকে কেড়ে নিচ্ছে রহিমের ভালোবাসা, ভেঙে চুরমার করে দিচ্ছে রামের আর স্বপ্ন। আমি তো রাজা, কিন্তু কি আমার পরিচয় আমি জানি না। শুধু এইটুকু জানি, আমি মানুষ। সেই মানুষের অধিকার নিয়ে বলতে চাই কি, এই বসন্তপুর গায়ের বাড়িতে যেমন মন্দির মসজিদ পাশাপাশি মাথা তুলে দাঁড়িয়ে আছে, ঠিক তেমন ভাবে এখানে হিন্দু মুসলমান ভাই ভাই বাস করবে। তারা একে অপরের কর্মযজ্ঞে ঝাঁপে পড়বে, তারা একসঙ্গে তারস্বরে চিৎকার করে বলবে আমরা মানুষ। সেই মানুষের সুখ দুঃখের মহানন্দ ভেঙে কাউকে সাম্প্রদায়িকতা বিষ ছড়াতে দেব না, কিছুতেই না। সত্যের পথে মোরা চলবো, কখনো পরাজয় মানব না। অন্ধকারের পথ পেছনে ফেলে খুঁজে নেব সেই ঠিকানা। সত্যের পথে মোরা চলবো, কখনো পরাজয় মানব না। অন্ধকারের পথ পেছনে ফেলে খুঁজে নেব সেই ঠিকানা। সূর্যস্বামী গোস্বামী, আমার বাবার নাম ছিল চন্দ্রস্বামী গোস্বামী, কিন্তু বাবাকে লোকে ডাকতো কি জানেন? পাঁচু বলে। পাঁচু। বাবা যখন মারা গেলেন তখন আমার জন্য রেখে গিয়েছিল 2 ভাই বোন আর 5 বিঘে জমি। এখন ছিল আমার 500 বিঘে জমি আর কয়েকটা ফ্যাক্টরি, কয়েকটা বালি খাদান আর কয়েকটা কয়লা খনি। আর তারপর ওই কয়েকটা শহরে রয়েছে, মানে কয়েকটা রুটে চলছে আমার 75 খানা বাস। আর কয়েকটা শহরে রয়েছে আমার 10 খানা অট্টালিকা। আর তার নিচেই তো কেয়ারটেকারদের আস্তানা। তবু লোকে আমায় বলে আমি নাকি শুধু জনসেবক নই, কুখ্যাত মাফিয়া। কিন্তু আমি কোনো ধর্মকর্ম মানি না আর বুঝি না। আমি শুধু লাভের অঙ্কটাকে বুঝি, মানে লাভের নৌকোটাকে আমি বেয়ে চলি। এই পঞ্চায়েত রাজ যুগে যার ঘোড়ার ঘাস কাটার ক্ষমতা নেই, সেও আজ 10 ঘোড়ার মালিক। কি করে হলো? মানে সবই তো যুগ ধর্ম, যুগ ধর্ম।
আরে পাপু, কি খবর? খবর বাক্কা স্যার, ওই নতুন ভিডিও সুপারিশে আপনার কয়েকটা নার্সিং হোম এবং বিদেশি মদের লাইসেন্স পাওয়া গেছে। আর ওদিকে নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মিস্টার রাখাল বিশ্বাস যে 10টা সুন্দরী মেয়েকে পাঠিয়েছিল ওই গণবিবাহের মঞ্চে, আমি তাদের দুবাই শেখদের কাছে বিক্রি করে দিয়েছি। আরে ভালো করেছে বাবু। শোন, ওই লাভের কিছু টাকাটা না রাখাল বিশ্বাসের কাছে পাঠিয়ে দাও। দিয়েছি স্যার, তবে সল্টলেকের গোডাউন থেকে বাংলাদেশ যাওয়ার বর্ডারে আমাদের বেআইনি অস্ত্র বোঝাই করা গাড়িটাকে পুলিশ পাকড়াও করেছে স্যার। পুলিশের এত বড় হিম্মত, বোমা মেরে তাদেরকে উড়িয়ে দিতে পারলে না বলছেন? এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার। শোন বাবু, আমার কাজের যদি কোনোদিন বেঘাত ঘটে না, শালা জানে আমি খালাস করে দেবো। খালাস? আরে বাবু, শালা যাতে আমি কালকে উঠে একদিন আমার এই দুটো হাত দিয়ে আমি আমার ভাই বোনকে খুন করেছিলাম। তারপর তাদের দুটো লাশকে আমি কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে এসেছিলাম শুধু সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়ার জন্য। তাতেও আমার কোনো পাপ নেই আর কোনো অনুশোচনা নেই। তাই আবারও বলছে, আমার কাজের বেঘাত ঘটলে শালা জানি আমি খতম করে দেবো। আমি তো আপনার বহু পাপের সাক্ষী স্যার, হয়তো আগামী দিনেও বহু মহাপাপের সাক্ষী হব, তবে কোনোদিন বেইমানি করব না। তাহলে আসি স্যার। এই শোন বাবু, শোন। বলুন স্যার। মানে বসন্তপুর ব্যবসায়ীদের কাছে না কয়েক কোটি টাকা মুনাফা করতে হবে। অবশ্য তারা মানে জিনিসপত্রের দাম বাড়িয়ে পাবলিকের গাড় থেকে তুলে নেবে। তাই হবে স্যার। শোন বাবু, শোন। মানে ভোট এলে তো নেতারা শুধু হাঁড়ি, কোড়া, ত্রিপল ইত্যাদি সব বিলি করে। এগুলো যেন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়, আর সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে। সত্যি স্যার? আপনার মাথাটা দেখছি বুদ্ধির কারখানা। আমি এখনই সব ব্যবস্থা করছি। আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি হবে। তাহলে আসি স্যার। 25 বছর আগের সরোজ মল্লিক আজ ভোল পাল্টে সূর্য স্বামী গোস্বামী। শালা কত মেয়েকে নিয়ে আমি পুতুল খেলা খেলেছি, কোনো একটা মেয়ের কথা আমার মনে নেই। শুধু ওই পাহাড়ি সুন্দরী রূপসী শান্তি ছাড়া। হ্যাঁ, একদিন তার বাবা যখন না আমার কাছে মানে আমার কাঁধে জোর করে চাপিয়ে দিল, সজ্জার ঘরে সে আমার কাঁধে চেপে ধেই ধেই করে নাচার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে ভালোবাসার অভিনয় দেখিয়ে পাড় হিলে বেড়ানোর কথা বলে ওই টাইগার হিলের চূড়ার উপর থেকে আমি মরণ করতে দিয়েছি আমি। আর সে তো এখন মরে ভূত হয়ে গেছে। জগদম্বা, আমার নাম জগদম্বা বিশ্বাস। বিয়ের আগে বাপের বাড়িতে আমার নাম শুনে সবাই ভয়ে থরথর করে কাঁপতো। যদি কেউ মুখ নাড়া দিত তাকে আমি ঝেঁটিয়ে বিষ ছেড়ে দিত। বাপ মাকে পর্যন্ত ধমকাতে ছাড়িনি, আর কিনা হাড় হাওয়াতে মুখ পুরা মিনছে নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হয়ে যা খুশি তাই করে চলেছে। বুড়ো বয়সে ভীমরাতি ধরেছে, আর এদিকে আমাকে খাটি একেবারে শেষ করে দিয়েছে। একে আমার বাতের ব্যথা। রাবিশ কি হয়েছে মা? মানে চুপ করো। তোমাকে আমি কতদিন কতবার বলেছি মাম্মি, ওসব খুকি মা বলে আমাকে একদম ডাকবে না। শোনো মেয়ের কথা, বাপ মায়ের আমল থেকে জেনে আসছি যে মেয়েকে আদর করে খুকি আর মা বলে। আমার মেয়ে বলে কিনা ওই সময় আমি পছন্দ করি না। কেন করবো? আমি কি বিয়ে করেছি না? 2-4টে বাচ্চা কাচ্চা হয়েছে আমার। শোনো মাম্মি, তোমাদের ওই পুরনো আমলের কথাবার্তা আমার একদম পছন্দ হয় না। কি করে পছন্দ হবে? বাপের পর্যন্ত আমার কথা পছন্দ হয় না, আর তোর হবে কি করে? বাপের জন্মে কখনো শুনিনি বাপু মাকে মা না বলে মাম্মি বলে ডাকে। তাই ওই রাবিশ বলে কাকে গাল দিচ্ছিলি শুনি? তোমাকে। আমাকে? কেন? তোমাকে আমি কতদিন কতবার বলেছি মাম্মি, এভাবে গেও ভূতের মতো থেকো না, সব সময় ফিটফাট থাকবে। আমার ড্যাড নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বলে কথা। তাছাড়া নতুন ভিডিও অর্গজিৎ সর্বপ্রথম আমাদের বাড়িতে আসছে, সে যদি এসে দেখে। বোঝা
বোঝা, তোর মাকে কথাগুলো ভালো করে বোঝা। আমি নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বলে কথা, আর আমার সহধর্মিনী কিনা। কে সে লাট সাহেব নতুন ভিডিও? সে আসবে তো কি হয়েছে, আমি এইভাবেই থাকবো। আমি গায়ের মেয়ে, গায়ের বউ, ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছে যে শিক্ষা পেয়েছি সেইভাবেই চলবো। তবু তোমার আর তোমার এই নাক্কারি কাটা বেহা মেয়ের মতো ছোট্ট লিপস্টিক লাগিয়ে রঙের বিবি সেজে পাড়ার ছেলে ছোকরাদের মাথা ঘোরাতে পারবো না। কলি, ঘোর কলি, মাইরি কি বলো গিন্নি? তোমার আজকে এই মেয়েটা জাহান্নামে যাচ্ছে। এমন সব ছোট ছোট পোশাক পরে দিনের পর দিন ছেলে পাল্টাচ্ছে, তাতে তোমার লজ্জা হওয়া উচিত। তুমি আমাকে, হ্যাঁ, মা হয়ে মেয়েকে যা বলা উচিত ঠিক তাই বলছি। গিন্নি শোনো প্রেসিডেন্ট, বলো। এখনো সময় আছে। মেয়েকে সুবুদ্ধি দিয়ে গায়ের আর 5টা মেয়ের মতো সংসারী করে তোলার চেষ্টা করো। ঠোঁটে রং না মেখে পায়ে আলতা পরাতে শেখাও, নইলে যে অবক্ষয়ের ক্যান্সার তোমার মেয়েকে ধরেছে সে মরণ ব্যাধি কেউ কোনোদিন সারাতে পারবে না। কথাটা যেন শুধু তোকে নয় রে মা, তোর মা আমাকে সারা জীবন সহ্য করতে পারেনি। আরে আমি নারী কল্যাণ সমিতির ইয়ে বলে কথা, কিন্তু কি করি বলো মা, আমি তো ভদ্রলোক, না হলে কবে তোর মাকে না আমি ইয়ে দিয়ে দিতাম, মানে ডিভোর্স দিয়ে দিতাম। কথা ছাড়ো, শোনো, আমি এগিয়ে গিয়ে দেখি নতুন ভিডিও অর্গজিৎ আসছে কিনা। তাই নাকি? আরে হ্যাঁ, আজ কিন্তু আমি অর্গজিতের সঙ্গে একটা প্রোগ্রামে যাবো। বলো কোথা? ভিত্তির আদলে তুমি চিন্তা করো না না না, আমি আসছি রে। যাও, বাই বাই। না রে মা, না, চিন্তা করবো কেন রে মা, চিন্তা করবো কেন? ওই নতুন ভিডিও অর্গজিতের সাথে তোকে ভিড়িয়ে দিতে পারলে আমি তো বেঁচে যাই। ওদিকে ওদিকে সূর্য স্বামী গোস্বামী তার মেয়েকে ভিড়িয়ে দেওয়ার জন্য সারা একেবারে উঠে পড়ে লেগেছে। দেখা যাক এই ঠান্ডা মাথার খেলায় কার কপালে সেকে ছেড়ে। প্রেসিডেন্ট বাবু, প্রেসিডেন্ট বাবু, কি ব্যাপারে লোকাই দাস, কি চাই? আগে মেয়ে কিছু টাকা। টাকা? আগে হ্যাঁ প্রেসিডেন্ট বাবু, আমার বন্ধু রহিম মিয়ার ছেলেটার ভীষণ অসুখ, কলকাতায় না নিয়ে গেলে ওকে বাঁচানো যাবে না। মরবে, মরবে, তাতে আমি কি করব? আমি কোনো মুসলমানকে সাহায্য করি না। ওকে না ওকে, আমাকে অন্তত কিছু টাকা ধার দিন, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সমস্ত টাকা আমি শোধ দিয়ে দেবো। দয়া করুন, দয়া করুন প্রেসিডেন্ট বাবু, অন্তত 1000-5 টাকা। 5000 টাকা? হ্যাঁ, ছেলের হাতের মোয়া চাইলেই পাওয়া যাবে। তাছাড়া একটা মুসলমানের জন্য তোর এত দরদ কেন? মুসলমান হলেও সে তো মানুষ প্রেসিডেন্ট বাবু। লোকাই দাস, তাছাড়া আজ থেকে 25 বছর আগে যেদিন আমার পালিত খোকাকে বুকে নিয়ে এই গায়ের মাটিতে পা দিয়েছিলাম, সেদিন এই মুসলমান বন্ধুই আমাকে আশ্রয় দিয়েছিল। আর তার বিপদের দিনে তার পাশে আমি দাঁড়াতে পারবো না? দয়া করুন, দয়া করুন প্রেসিডেন্ট বাবু, আপনি আমাকে দয়া করুন, দয়া করুন প্রেসিডেন্ট বাবু। প্রেসিডেন্ট বাবু, ওই তো তোর পালিত ছেলে রাজা আর ওর বন্ধু হিরো হোলির দিনে আমাকে যাচ্ছা তাই বলে অপমান করেছে। তোকে দেবো আমি টাকা। প্রেসিডেন্ট বাবু, আপনি এমন নিষ্ঠুর। একদিন যে মানুষটা আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছিল, আর তার পাশে দাঁড়াতে পারবো না? না না, ভাববার সময় নেই। যেখান থেকেই হোক, যেমন করে হোক, টাকা আমাকে জোগাড় করতেই হবে। দাঁড়াও লোকাই কাকা, আমার রক্ত চোষা বাবার কাছে কেঁদে কোনো লাভ হবে না। এই নাও লোকাই কাকা টাকা। হ্যাঁ টাকা পুরো 5000ই আছে। এই টাকা দিয়ে রহিম চাচার ছেলেকে কলকাতা কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। করছিস ভালো হবে না বলে দিলাম। ভালো বলতো পরে হবে বাবা, আগে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে দাও, তারপর তোমার সমস্ত কথা শুনবো। যাও যাও লোকাই কাকা, তুমি তাড়াতাড়ি যাও। গুঞ্জন, তুমি মাতাল রকপা বাউন্ডলে। না বাবা না, তুমি পাড় মাতাল নও, তুমি রকবাজ বাউন্ডলে নও, তুমি দৈত্যকুলের প্রহ্লাদ। নইলে এতগুলো টাকা তুমি আমাকে দিতে পারতে না। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না বাবা, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। শহরের বাচ্চা হারামজাদা, তোকে আমি চুটিয়ে সোজা করে দেবো। মায়েরি কি জ্বালা, টাকাগুলো কোথায় ফেলি বাবা? কোথায় আর পাবো বাবা? গরিব মেরে গরিবের রক্ত চুষে যে টাকা তুমি সিন্ধুকে রেখেছিলে, সেই সিন্ধুক ভেঙে
তোমার বাপের টাকা কিছুটা লখাই কাকাকে দান করে তোমার বাপের কিছুটা কিছুটা প্রায়শ্চিত্ত করলাম বাবা। ওরের বাচ্চা, তোকে আমি ত্যায্য পুত্র করব। তার আগে তোমাকে ত্যায্য বাবা করবা বাবা। খবরদার বাবা, আমি যা করছি করতে দাও, তা না হলে তোমার ছেলে হয়ে তোমার সমস্ত কুকীর্তিকতা ফাঁস করে দেব। তবে নয় তোকে ভণ্ড জনসেবক সূর্য স্বামী গোস্বামীর সঙ্গে পড়ে তুমি শুধু নরক গুলজার করে চলেছ। শুধু তার নামে নামে নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট, ভেতরে ভেতরে তুমি নারী সমাজের সর্বনাশ করছো। গুঞ্জন, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বাবা। এই পানবাতাল রোগপাত পাউন্ডুলে ছেলে গুঞ্জনকে খুশি করতে মদ আর জুয়ার জন্য যদি তোমার সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দাও তা ভালো, আর তা না হলে কৃষ্ণের মতো কংসবধ না বাবা বোধ করেই চাই। মনে থাকে নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। শুয়োরের বাচ্চা, তোকে আমি কি করবো করে ছাড়বো রে? গায়ে রক্ত জল করে টাকা মায়ের দিবি বলছি, সব শুয়োরের বাচ্চা ফাঁকা করে দিল। সিন্ধুক ভেঙে ভেঙে সিন্ধুক সব সিন্ধুক আমার সর্বনাশ করে দিল। না না না, কিছুতেই কিছুতেই আমি ওই অশিক্ষিত ছোট লোকদের সহ্য করব না। ওই স্কাউন্ডেল রাজাকে কেন্দ্র করে আইভি আমাকে ভুল বুঝে কলকাতায় ফিরে গেছে। আমিও বিডিও অর্ঘ্যজিৎ ব্যানার্জি ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি এমন শিক্ষা দেব যে। বলুন আমাকে কি শিক্ষা দেবে? এই গায়ে দিন দরিদ্র গরিব চাষি, তা বলে ছোট লোক নয়। কেন আপনি বারবার অপমান করছেন? কে দিয়েছেন? রাজা। জবাব দিন মিস্টার ব্যানার্জি। অঞ্চল প্রধানের সঙ্গে যোগ সাজিশ করে কেন আপনি গরিব চাষিদের নাম সরকারি লোনের তালিকা থেকে বাদ দিচ্ছেন? কেন বাদ দিচ্ছেন? এখানকার মা ভাই বোন বয়স্ক মানুষের বার্ধক্য ভাতা তালিকা থেকে এই অধিকার কোথায় পেয়েছেন? তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই রাজা। জবাব আপনাকে দিতে হবে মিস্টার ব্যানার্জি। এই গায়ের গরিব চাষিরা কৃষি লোনের উপর নির্ভর করে চাষাবাদ করে, মেহনত করে, সেই ঋণ শোধ করে। যেটুকু অবশিষ্ট থাকে তা দিয়ে চলে তাদের সংসার। সেটা আপনাদের মতো অসৎ অঞ্চল প্রধান আর অসৎ বিদ্যুৎ চক্রান্তে একটা গরিব চাষি যদি ফসল ফলাতে পারে, তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। রাজা তুই চুপ কর, খোকা তুই চুপ কর। কেন চুপ করে থাকবো বাবা? চুপ করে থাকলে আমাদের সমস্ত কিছু থেকে বঞ্চিত হতে হবে, তাই আমি চুপ করে থাকতে পারবো না। শুনে রাখুন মিস্টার ব্যানার্জি, যদি আপনি ভালো চান, যদি জনগণের সেবা করতে চান, তাহলে আপনার মতের পরিবর্তন করুন। নইলে এ গায়ের গরিব হতভাগ্যের দল জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে। তারা আপনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এমনকি আপনার মতো অসৎ ভিডিওকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করতে একটু দ্বিধা করবে না। তুমি আমাকে মারলে বাবা? হ্যাঁ মারলাম বাবা। দরকার হলে আরো 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 মারবো। তোর জন্য প্রতি পদে পদে আমাকে অপমানিত হতে হচ্ছে বাবা। চরম অভাবের সঙ্গে লড়াই করে লেখাপড়া শিখে তোকে মানুষ করে তুলেছিলাম কে এই জন্যে বাবা। সামান্য ভূমিহীন গরিব চাষির ছেলে হয়ে তুই। এ তো তোমারই আদর্শ বাবা, এ তো তোমারই শিক্ষা বাবা। শত অভাব অনটন থাকতেও তোমার রাজা কারোর কাছে মাথা নত করেনি। তুমি তো শিখিয়েছো বাবা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে। তুমি তো শিখিয়েছো বাবা সত্যকে আঁকড়ে ধরে যদি মৃত্যু হয়, সে মৃত্যু হলে গৌরব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজকের সমাজে সেই শিক্ষা, সেই আদর্শের কোনো মূল্য নেই রে খোকা, কোনো মূল্য নেই বাবা। স্বার্থে রক্ত
বসে আমার সেই শিক্ষা, সেই আদর্শ আজ বোবা হয়ে গেছে। শত দারিদ্রের কষাঘাত আমাকে ঘুরিয়ে দিয়েছে সব 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 কিছু। বাবা আমি জানি রে খোকা, আমি জানি কোন অন্যায় তুই করিস নি, কোন অন্যায় তুই করতে পারিস না। তবু সব জেনে সব বুঝে অসহায়ের মতো এই হাত দিয়ে আমি তো বাবা না 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 তুই কিছু মনে করিস না খোকা, কিছু মনে করিস না, কিছু মনে করিস না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের বাপ ছেলের নাটক দেখছিলাম, এখন এখান থেকে তুমি চলে গেলে আমি খুশি হব। আমি চলে যাচ্ছি, একটা ইন্টারভিউ দিতে আমাকে কলকাতায় যেতে হচ্ছে। তবে শুনে রাখুন মিস্টার ব্যানার্জি, আমি যে খেলা শুরু করছেন তার ফল কিন্তু ভালো হবে না। রাজা, আপনার এই বঞ্চনা হিসাব, আপনার এই অন্যায় অত্যাচারের হিসাব আমি পড়ায় গন্ডায় আদায় করে দেব। রাজা, ইয়েস, এ আমার প্রমিস। হিসাব এই ছোট লোকের বাচ্চা রাজা, কান খুলে শুনে রাখ, এবার থেকেই বিডি অর্ঘজিৎ ব্যানার্জি শুধুমাত্র একটাই হিসেব করবে, কি করে তোর ওই সোজা মেরুদণ্ডটাকে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে দেওয়া যায়। নো প্রবলেম, সেই জন্যই তো আপনার বাংলোতে আসা অর্ঘজিৎ বাবু। আরে বাবা, রাখাল বাবু যে আমার বাংলোতে কি সৌভাগ্য আমার। আসুন 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 আসুন। তা রাখাল বাবু সঙ্গে আপনার মেয়ে নিশ্চয়ই? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই সেদিন তো আমার বাড়িতে পায়ের ধুলো নেবেন বলে গেলে না, তাই সোজা চলে এলাম। মায়েরি কি বলবো, মেয়েটা আমার আপনার সাথে আলাপ করার জন্য পাগল। তাই নাকি? ইয়েস মিস্টার ব্যানার্জি, ড্যাডির মুখে আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তাই আপনার সঙ্গে আলাপ করার জন্য মনটা আমার ছটফট করছিল। তাই বুঝি? তাছাড়া এই গায়ের মাটিতে এমন কোনো একজন মনের মতো বয়ফ্রেন্ড পাই না যে যার সঙ্গে মনের কথা বলবো, মন খুলে মিশবো। তাই ভাবলাম শহরের উচ্চ শিক্ষিত হ্যান্ডসাম ইয়াং ম্যানের সঙ্গে একটু আলাপ করে আসি। কনগ্রাচুলেশন মিস্টার ব্যানার্জি। কনগ্রাচুলেশন? মায়েরি কি জ্বালা, মেয়ে আমার চুম্বকের মতো, সবাইকে এক মুহূর্তে আপন করে নিতে পারি। ওই আপন থেকে আরো বেশি আপন হতে আমি তো ভালোবাসি রাখাল বাবু। বাই দা ভাই, আপনার নামটা তো জানা হলো না। সরি, মাই নেম ইজ মিস লতা, আই মিন মাধবীলতা বিশ্বাস। মাধবীলতা, বাহ, ভীষণ মিষ্টি নাম তো। কিন্তু তুমি? আমি উনার অপদার্থ, পান মাতার রকবাদ বান্ডলে ছেলে গুঞ্জন। লোকে বলে আস্ত গাধা, কলির পাতা। একেবারে কুলাঙ্গার, একেবারে কুলাঙ্গার। যেখানেই যাব সেখানে ফেমের মতো হাজির। বেরো বেরো হারামজাদা, বেরো। ঠিক আছে বাবা, যেতে যখন বলছো যাচ্ছি। তবে একটা কথা। কি কথা রে? কি কথা? না মানে বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছো, ভালো কথা, কিন্তু সঙ্গে করে আমার এই রংপরি ধিঙ্গি বোনটাকে নিয়ে এসেছো কেন? তাতে তোর কি রে হারামজাদা? না, আমার কিছু না, তবে বিডিও সাহেবকে দেখতে একেবারে রাজপুত, বেতনও পাই অনেক, তবে তোমাদের মতো মালের ছত্রাক। দেখো বাবা, চেষ্টা করে বোনটাকে যদি গতিয়ে দিতে পারো। বাচ্চা হারামজাদা, তোর জন্য আমার মান সম্মান কিছু থাকবে না দেখছি। অর্ঘজিৎ বাবু, এই মাতালটার কোথায়? আপনি কিছু মনে করবেন না বাবা। ও বাবা, আমার কথাই বুঝি তোমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাচ্ছে না? তুই ভুলে যাচ্ছিস এটা তো ছুরি খেলা নয় আর জোয়ার আসর নয়, এটা বিডিও সাহেবের বাংলো। তাছাড়া বিডিও সাহেবের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। কৃষি লোন আর ড্যাডের নামে স্যাংশন করে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তাই না ড্যাড? মাইরি যা বলেছিস সত্যি তোমাদের বুদ্ধির তারিফ করতে হয় না, সময় নেই,
শরীরখানায় যেতে হবে। বাবা, ও বাবা, কিছু টাকা ছাড়ো মায়েরি, এই শরীরখানায় যেতে হবে, ছাড়ো মায়েরি। ওই শরীরখানা অনেক বাকি হয়ে গেছে, আজ পেমেন্ট দিতে না পারলে ওই শালা গোবিন্দ আমাকে মাল বাকি দেবে না বাবা। ছাড়ো ছাড়ো, জলদি ছাড়ো, তাড়াতাড়ি দাও। বলো বলো, আরে আমি কি করে জানবো, তুমি তাড়াতাড়ি দাও তো। দেখো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি দেবে না তো? ঠিক আছে, এই চললাম ঘরে, তোমার সিন্ধুক ভেঙে নয়তো মার গয়না জোর করে কেড়ে নেবা। এই ভালো হয়েছে, আজ দেবো, তোর বাবা টাকা দেবে। হ্যাঁ দেবে। সর্বনাশ, তোর মাটা মারা যাওয়ার সময় তোকে কেটে নিয়ে গেল না, আমার 5 দিন রে সব মাত্র 500 টাকা? ঠিক আছে শালা, এতেই ম্যানেজ করে নেব। বাবা, ও বাবা, সত্যি সত্যি তুমি আমার 7 জন্মের বাবা গো। তাই যাবার আগে একটা প্রণাম। হ্যাঁ বাবা, একটা প্রণাম। বাবা, ও বাবা, সত্যি সত্যি তোমার বুদ্ধি তারিফ করতে হয় গো বাবা, তোমার সত্যি তারিফ করতে হয়। দেখো দেখো, বোনটাকে যদি গেঁথে দিতে পারো। না বাবা, আমি সহজতা, তুমি বৎস, আমি সহজতা। আর বোনটি আমার ঘষে দিবে। আর ভিডিও সাহেব মির্জাফর, সবাইকে আমার আদব আদব আদব। হাজারো সালাম। দাদাটা আমার যাচ্ছে ভাই, কুসংস্পর্শ মানে একেবারে উচ্ছনে গেছে। উনি আপনি একদম চিন্তা করবেন না। আপনাদের ফ্যামিলির সঙ্গে যখন আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে, তখন আমি আপনার দাদাকে, ওই গুঞ্জন বাবুকে সুপথে ফিরিয়ে ভালো করার দায়িত্ব নিলাম। এই না হলে ভিডিও। না, আমি শুধু তা নই, আমি যে আপনাদের আপনজন, মানে আপনি আপনার ছেলের মতো। এই ছেলে বাবা, বাবা ছেলে, এই থাক বাবা, থাক। আমি আশীর্বাদ করি বাবা, তুমি ধনে পুত্রে স্ত্রী লাভ করো, এই লক্ষ্মী লাভ করো। মা, আমি আসছি, সোনার চাঁদ ছেলে যেন হাতছাড়া হয়ে না যায়। মা আমার কি হলো মশাই? অবাক বিষয়, আমাদেরকে কি দেখছেন? কি হলো? কি দেখছেন? না মানে দেখছিলাম, না মানে বলছিলাম, না দেখছিলাম, না মানে বলছিলাম কি মানে আপনি না ভীষণ সুন্দরী, যেন মনে হচ্ছে মহারানী ভিক্টোরিয়া। আপনিও ভীষণ সুন্দর, মনে হচ্ছে মহারাজ দুষ্মন্ত। সত্যি সত্যি। আচ্ছা আর কিছু বলবেন না? লজ্জা করছে। লজ্জা কিসের? বলুন না আর কি বলতে চান? আমি আপনাকে কি মনে ভালোবেসে ফেলেছি। রিয়েলি আমিও তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি মাধবীলতা। তাই তো তোমার দিক থেকে এক মুহূর্তের জন্য আমি চোখ ফেরাতে পারছি না। তোমার রূপ যৌবন আমাকে যেন আকর্ষণ করে তুলেছে। বিশ্বাস করো মাধবীলতা, তুমি আমার যৌবন উদ্যানের প্রথম কদম ফুল। তাই তো ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে জোর করে। আজ এইটুকুই থাক, বাকিটা পরে হবে। একটু আশা দাও ভালোবাসা, একটু আশা দাও ভালোবাসা, একটু আশা দাও ভালোবাসা। এ বুকে জাগে কামনা, এ বুকে জাগে কামনা। দুরু এই মন দেখে যে কত স্বপন, দুরু এই মন দেখে যে কত স্বপন। কেন তুমি বোঝো না?
ভাষা স্বপ্নকে সত্যি করো। দূরে নয় আরো কাছে হাতটি ধরো। ভাষা ভাষা স্বপ্ন সত্যি করো। জানে গো জানে, হ্যাঁ তুমি আমি, জানে গো জানে, হ্যাঁ তুমি আমি মিশে যাব শুধু দুজনা। খুঁজছি খুঁজছি আজ 25 বছর ধরে আমার হারিয়ে যাওয়া খোকন সোনা আর অসহায় বৃদ্ধ বাবাকে আমি খুঁজছি। মন বলছে তারা কেউ হারিয়ে যায়নি। অন্ধগলির বন্দি পাখির মতো এই পতিতা পল্লীতে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠলেও তাদের কথা আমি কখনো ভুলে যেতে পারিনি। ভেবেছিলাম পতিতা বৃত্তি করে যে কয়েক লক্ষ টাকা আমি সঞ্চয় করেছি তা আমি তুলে দেব তাদের হাতে, কিন্তু তা যখন হলো না তখন এই টাকা আমি সমাজের অনাথ আতুর সর্বহারা মানুষ আর ফেলাসে আমি আক্রান্ত অসহায় শিশুদের বাঁচাতে কোনো প্রতিষ্ঠানে দান করে দেব। না ম্যাডাম, এই সূর্যস্বামী গোস্বামী বেঁচে থাকতে এখানে কোনো প্রতিষ্ঠানে 1 টাকা কেউ দান করতে পারবে না। কেন মিস্টার গোস্বামী? আমি গ্রামের অসহায় মানুষ আর হতভাগ্য শিশুদের জন্য কিছু করতে চাই, ফিরিয়ে দিতে চাই তাদের বাঁচার অধিকার, যে অধিকার ওদের জন্ম জন্মান্তরে মৌলিক অধিকার, আদিম রক্তের অধিকার, ন্যায্য পাওনার অধিকার। জানি না কে তুমি, কি তোমার পরিচয়, তবে আমি তোমাকে বলছি তোমার দান যদি কেউ এখানে গ্রহণ করে তাহলে আমার বন্দুকের গুলিতে তাদেরকে মরতেই হবে। না, পারবে না, পারবে না মিস্টার গোস্বামী। আপনার বন্দুকে কটা গুলি আছে? 10টা, 20টা, 100টা? কিন্তু এই অঞ্চলে আছে হাজার হাজার ঈশ্বরিক্ত মানুষ, আছে হাজার হাজার দুরারোগ্য হতভাগ্য শিশু ও মা বোনেরা। আপনার বন্দুকের কটা গুলি ওদের বুকে রক্ত ঝরিয়ে আক্রোশ মেটাবে? আপনার হাতটা কতটা লম্বা যে নিজের কায়েমি চরিতার্থ স্বার্থ করতে ওদের জীবন আপনি কেড়ে নেবেন? আপনি কিন্তু সীমার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন মিস্টার গোস্বামী। চারিদিকে চেয়ে দেখুন, 10খানা গায়ের হিন্দু, মুসলমান, জোলা, তাঁতি, কামার, কুমোরের দল অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে। ওরা যদি একসঙ্গে আপনার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, শুনেছি আজ 25 বছর ধরে অনেক মেয়ের ইজ্জত আপনি লুট করেছেন, অনেক অনেক মায়ের কোল আপনি শূন্য করেছেন, অনেক সোনার সংসার আপনি ছাড়খাড় করে দিয়েছেন। আমি কিন্তু আপনার এই নোংরা চরিত্রটাকে জনসমক্ষে ফাঁস করে দেব। তার মনে তুমি, আমি কিন্তু সূর্যস্বামী গোস্বামী, আমি কিন্তু তোমাদের বলিদানের বাজনা বাজিয়ে দেব। আমিও কিন্তু বাজাবো বোধনের বাজনা মিস্টার গোস্বামী। গাইব প্রতিবাদের গান, ভেঙে ফেলবো আপনার ক্ষমতা লৌহ কপাট। ম্যাডাম, মিস্টার গোস্বামীর কণ্ঠস্বরটা ঠিক যেন সুরজের মতো, আমার জীবনের অশুভ গ্রহ সেই সুরজ মল্লিক। তবে তবে কি 25 বছর আগে সেই সুরজ মল্লিক এখন জনসেবক সূর্যস্বামী গোস্বামী? না না, আমি ভাবতে পারছি না। তবে ওই লম্পট প্রতারক সুরজ মল্লিক যেখানে থাক না কেন ঠিক আমি খুঁজে বের করব। তবেই আমি না না না, শান্তি নই। আমি পতিতা পল্লীর মুক্তি রানী রাখি রাখি। কে ওই ম্যাডাম? কণ্ঠস্বরটা ঠিক শান্তির মতো। না না, শান্তি তো মরে ভোট হয়ে গেছে, সে বেঁচে থাকতে পারে না। একে তাহলে মরবে আমার হাতে। রাজা, রাজা আমার প্রথম প্রেম। গায়ের বুকে ওকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি, তাই তো আমার চোখের ঘুম, মুখের আহার চলে গেছে। ভুলতে পারছি না, আমি রাজাকে কিছুতেই ভুলতে পারছি না। তার সেই সুন্দর মুখটা আমার চোখে বারবার ভেসে উঠছে, বারবার ভেসে উঠছে। বাপি, বাপি এখনো বাড়িতে ফেরেনি। এই অলস দুপুরে চোখ দুটো আমার ঘুমে জড়িয়ে আসছে। আহা, ঘুমে জড়িয়ে আসছে। আইভি, কে? এ কি রাজা? হ্যাঁ আমি তোমার ডাকে না শিখে থাকতে পারি? তুমি যে আমার সব কিছু চুরি করে নিয়েছো, তুমি যে আমার স্বপ্নে দেখা রাজকন্যা। আর
আর তুমি আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র, তাই তো আমার বলতে ইচ্ছে করছে। না না, আজ আমি আগে বলবো। না আগে আমি বলবো। না না আমি বলবো। না আমি বলবো। তাহলে তুমিই বলো। এত যে দেখেছি স্বপ্ন, হব